ওর যে এখন উভয় সংকট। রনিকে না পেলেও রাগ ছাড়বে ওর ওপরে, পেল তো কথাই নেই। সকালে ধূসর ওঠার আগেই কলেজে যাবে, আবার আসার আগেই এমন লুকিয়ে পড়বে কামরায়। সপ্তাহখানেক পর হলো ঘটনা ঠান্ডা হবে নিশ্চয়, তখন আর ভয় থাকবে না কোনো। পিউ আস্তে ধীরে দরজা খুলল। বসার ঘরে নিবিনিবু আলো জ্বলছে, এছাড়াও সারা বাড়ি অন্ধকার। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। ওকে ডেকেছে নির্ঘাত। মরার মতো ঘুমালে শুনবে কিভাবে? পিউ ধীর কদমে খাবার টেবিলের কাছে এলো। পাশাপাশি দুটো প্লেট ভাত বেড়ে ঢেকে রাখা। একটা ধূসরে সে জানে ফিরে খায়নি এখনও, ওমন রাখা যেহেতু ফেরেও নি তাহলে। যাক, ভালোই হলো, একটু নিশ্চিন্তে আরামসে খাওয়া যাবে এখন। পিউ বেসিন থেকে হাত ধুয়ে এলো। সাদা ভাতের ওপর ইলিশ মাছের বড় টুকরাটা খিদে বাড়ালো দ্বিগুণ। ঝটপট চেয়ার টেনে বসতে গেল সে, অথচ বসার আগেই আচমকা চেয়ারখানা টেনে নিল কেউ একজন। ফলস্বরূপ পিউ ধপাস করে পড়ে গেল ফ্লোরে। টাইলসের মেঝেতে অতর্কিত আক্রমণ, কোমর থেকে পা অবধি ধরিয়ে দিল ব্যথায়। হকচকে তৎপর পিছনে করে চাইল পিউ। সম্মুখে ধুরুসকে টান টান হয়ে দাঁড়ানো দেখে বুঝতে পেল, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ওঠ! শানিত স্বরে পিউরে শীর্ণবক্ষে ধরফরিয়ে ওঠে। মানুষটা খুব রেগে থাকলে আওয়াজ মাত্রাতে একটু গম্ভীর শোনায়। পিউ শঙ্কিত লোচনে চাইল। আস্তে করে উঠতে গিয়েই টের পেল ব্যথা পেয়েছে কোমরে। হঠাৎ পড়া লেগেছে অনেক। পিউ কমলির ডগার ন্যায় লতিয়ে কোনো রকম উঠে দাঁড়ায়। নিজের প্রতি হতাশায় দুঃখে বুক ফাটছে মেয়েটার, যার ভয়ে সারাদিন লুকিয়ে রইল ঘরে, খেতে এলো না এই এতক্ষণ। শেষমেশ তার খপ্পরে পড়ল। বাহ, ভাগ্যের কি বিরুদ্ধাচরণ! কটা বাজে? প্রশ্ন শুনে নড়েচড়ে তাকায় পিউ। ডিম লাইটের সবুজ আলো ধুরে শ্যামলা চেহারা স্পষ্ট তার কবজিতে বাঁধা চকচকে পরিচ্ছন্ন ঘড়ি। পিউ মুখ ফসকে বলে ফেলল, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধহয় আবার মার খেতে চাচ্ছিস। জলদগম্ভীর স্বরে বক্ষস্থলে থমকাল। পিউ ফিরে এলো অতীতে। মনে পড়ল আজকে দুপুরে গালে পড়া সেই দাবাং চটটার কথা। নিচু কণ্ঠে বাদ্যর ন্যায় জানালো, 12টা বাজে। এই বাড়িতে রাতের খাবারের সময় 10টা। তাহলে 2 ঘন্টা কোথায় ছিলি তুই? পিউ মিনমিন করে বলো, ঘুমাচ্ছিলাম। ধূসর পুরু কণ্ঠে বলো, একদম মিথ্যা বলবি না। ভেবেছিলাম ঘরের দরজা আটকে থাকলে বেঁচে যাবি, কিছু বলবো না। পিউ দাঁত দিয়ে নির্মষ্ট কামড়ে ধরে, কথা খোঁজে মনে মনে। ধূসর যা বলল তাতে মিথ্যা নয়। সে ওর ভয়ে দরজা লাগিয়ে বসেছিল, ভেবেছিল মানুষটা বাড়ি ফিরলেও ওকে নাগালে পাবে না, কিন্তু ঘুমিয়ে পড়বে বোঝেনি। তার ভাবনার মাঝে ধূসর টেনে নেওয়া কেদারা এগিয়ে দিল। ও তাকালে আদেশ করল, বস। শব্দ কম, কণ্ঠ নিকেট। পিউ দ্বিধা বলো ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো? এইবার পড়লে হাড়গোড় গুড়িয়ে যাবে কনফার্ম। ধূসর খেয়েই হারালো ধৈর্য। বসতে বলছি না তোকে, বস। তরিত বেগে থপ করে বসে পড়ল পিউ। ভয়াক্ত বিভ্রান্ত দু অক্ষী ধূসরের দিকে তাক হয়। সে আরেকটা চেয়ার ঘুরিয়ে সামনে বসলো, ঠিক চোখের নিকট মুখোমুখি। অমনি ভয়টা কমে এলো পিউর। শুরু হলো চেনা জানা সেই হৃদয় কম্পন। মুগ্ধতার ভিড়ে এলো আঁখি। সেই সময় কানে বাজল ধূসরের নরম গলার স্বর, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ অদৃশ্যভাবে সজোরে মাথা নাড়ে, মনে মনে বলে, পাগল হলেন? এই ছোট্টখাট্ট জীবনে মানুষ কি ওরকম ভুল করে? আপনার মতো একটা জলজান্ত আইটেম রেখে আমি অমন গোবর গণেশের প্রেমে পড়ব কোন দুঃখে? কিন্তু কথাখানা আহুতি দেয় ভিতরে। জিভ ঠেলে বেরিয়ে আসা সাহস হয় না। উল্টে অবশ অবশ ভাব নিয়ে ঝিমিয়ে থাকলো ঠোঁট গবক্ষে আড়ালে। ধূসর একদম কাছে, অতি সন্নিকটে। যেখানে ওকে দেখলেই সপ্তদশীর বুকে তোলপাড় উঠে, সেখানে
এখন কতটা হাঁসফাঁস লাগছে কি করে বোঝাবে। পিউ লজ্জা নার্ভাসের আড়ষ্ট হয়ে জিভে ঠোঁট ভেজালো। তোকে কিছু জিজ্ঞেস করছি পিউ। ধূসর কোমলতা পাল্টে গেল আবার। ধর আওয়াজ উবে দিল পিউরে এক সমুদ্র প্রেমে প্রেমে ভাব। তৎক্ষণাৎ মাথায় পুরানো সেই জেদটা চেপে বসলো ওর। ধূসরকে একটুখানি বাজিয়ে দেখবে। নিঃসংকোচনে মিথ্যে বলল হ্যাঁ। ধূসর চটে গেল ভীষণ। তৎক্ষণাৎ ঘুষি বসালো চেয়ারে হাতলে। ভীষণ সস্ত্র হয়ে কেঁপে উঠল পিউ। সন্ধিহীন দু চোখ হতচকিয়ে চাইল। ধুরুসের গভীর নেত্র জ্বলছে। চাউনিতে পরিষ্কার রুষ্টতা। ঠিক মিনিটখানেক চেয়েও রইল অমন। পুরোটা সময় পিউ গোলগাল মুখ বিবরে ঘুরে এলো ধ্যান। সুনির্বন মনোযোগ নিরীক্ষণ করল যেন। হঠাৎই মুচকি হেসে বলল, মিথ্যে বলতেও যোগ্যতা লাগে। তোর মতো নির্বোধের তাও নেই। পিউ থতমত খেয়ে ওর হাসি দেখে ভুরু বেঁকে যায় প্রখর কৌতূহলের তোপে। কি মিথ্যে বলেছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। একটু থেকে ঘুরে তাকায়, আবার তর্জন দেয়। ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোরে কপালে দুঃখ আছে পিউ। শীতল স্বরে হুমকিটুকু কানের লতি ছুঁয়ে গত হলো পিউরের। উল্টে ধূসের অযাচিত আচরণ তাজ্জব সে। এমনটা তো আশাই করেনি। যা ভেবেছিল তা যে কিছুই হয়নি। ভয়ে সিটিয়ে থাকা ওকে ধূসর ভাই কোনো শাস্তি দিল না। পিউরের বুক ভেঙে আসে কষ্টে। কৃষ্ণায়া কাদম্বিনী হল্লাহলি লাগায় মুখ জুড়ে। অন্য কাউকে ভালোবাসার কথা শুনে ধূসর এই সহজ অভিব্যক্তি বুঝতে মেনে নিতে পারছে না। কেন উনি কোনো প্রতিক্রিয়া দেখালো না? তখনকার এই থাপ্পড়টাকেও ভীষণ হালকা অনুভব হচ্ছে এখন। আজ যদি নিজের বোনের সামনেও বলতো কাউকে ভালোবাসি, সে নিশ্চয় এভাবেই মারত, শাসন করত। ধূসর ভাই কি সেই অর্থেই একজন ভাইয়ের দায়িত্ব পালন করছে? উনি সত্যি আমায় ভালোবাসেন না। পিউরের বক্ষে হু হু করে উঠে। উবে যায় খিদে। ভুলে গেল গাল ব্যথা, কোমরের যন্ত্রণা, নিজের প্রতি অভিমান। রাগে ছড়িয়ে গেল কোটর। একতরফা প্রেমের যন্ত্রণা ভয়ানক। যে এই মরণ ফাঁদে পা দেয় সে ছাড়া কেউ বোঝে না এর অনুভূতি। পিউরের এক সমুদ্র প্রেম ফিকে হলো আজ। চোখ থেকে জলটা গাল অবধি আসার আগেই মুছে নিল সে। আগের মতো খাবার ঢেকে রেখে ঘরের দিকে চলল। যদি একটিবারও পারত সব চিন্তা ভুলে আসতে। আমি সব হারাতাম তাকে পেতে হায়। তবে পায়ের শিকল খুলবে, আমার প্রেমের পর্দা উড়বে। আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। পিউরের কানে হেডফোন, ফুল ভলিউমে গান বাজছে সেখানে, সাথে হৃদয়ে চুরমার করে কান্না পাচ্ছে খুব। আসলে সে বোঝে না এই গান অরিজিৎ সিংয়ের জন্যই গেয়েছে। ধূসর ভাইয়ের শাস্তি না পেয়ে মেয়েটা ব্যথিত হৃদয়ে ডুব দিয়েছে কুল হারানোর পারাবারে। কেন যে এই পাষণ্ড মানুষটার প্রেমে পড়তে গেল? হঠাৎ দরজার জোড়া করাঘাত পড়ে। পিউ কান থেকে হেডফোন খুলল। অধৈর্য হস্তে দরজা ধাক্কা দিচ্ছে কেউ একজন। কপাল কোঁচকালো সে। এত রাতে ঘরে কে আসবে? পিউ চটপট বিছানা রেখে দৌড়ের দিক এগোয়। ছিটকে নিয়ে টানতে বেরিয়ে আসে পিউ সেই কাঙ্ক্ষিত বদন। ধূসর ভাই পরনে কালো হাফ পাতা টি শার্ট আর চেক চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি। পিউর এতক্ষণে মনোকষ্ট ছুটতে পালালো এই রূপ দেখে। বিড়বিড় করল, কি সুন্দর আমার ধূসর ভাই। ধূসর গম্ভীর কণ্ঠে বলো, সামনে থেকে সর। পিউ ভদ্র মেয়ের মতো এক পাশ হয়ে দাঁড়ালো। ভিতরে ঢুকলো ধূসর। এতক্ষণে ওর হাতের দিকে খেয়াল পড়ল পিউরের। ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে মানুষটা। ওর জন্য খাবার এনেছে
ধূসর ভাই ভাবতেই পিউর চোখ কপালে উঠল। ধূসর সোজা গিয়ে টেবিলে রাখলো ট্রেটা, বিছানায় বসে ঘাড় কাত করে চাইল তার দিকে। অমনি মনের আঙিনায় দানবীয় বিদ্যুৎ চমকায় পিউর। এইভাবে কেউ তাকায়, খুন হবে নির্ঘাত। ধূসর কোমল কণ্ঠে ডাকল, এদিকে আয়। ডাক শুনে পিউর পদযুগল ছুটতে চায়। বিলম্বহীন দ্রুত হাঁটতে গিয়ে মেঝেতে বিছানায় পাপসে হোঁচট খেল, মুখ থুবড়ে পড়তে নিল ফ্লোরে। ধূসর আগত পরিস্থিতি বুঝতেই স্তবেগে উঠে আসে, ধরে সামলাতে চায় ওকে, কিন্তু দুরন্ত পিউদের গতিরোধ করা গেল না। ধরা ছোঁয়ার পূর্বেই পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর ওপর। টাল রাখতে না পেরে দুজনে একসঙ্গে ঠিকরে গেল নিচে। ব্যথার জায়গায় ফের ব্যথা পেয়ে পিউর জ্ঞান হারালো উপক্রম হলো। গগনবিদায়ী চিৎকার ছোড়ার কথা ছিল, অথচ সে ইহজগতে সব কিছু ভুলে বসল তখন, যখন মাথা ঢুকলো নিজের অবস্থান কোথায়। ধূসরে চওড়া বুকে সে দৃশ্যটা দেখে পিউর উষ্টযুগল আলাদা হয়। সাইজোর খাটিয়ে ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ঠিক আছিস পিউ? কোনো রকম মাথা দোলালো, বোঝালো ঠিক আছে, কিন্তু আদৌ কি তাই? বুকের ভিতর যে মারাত্মক কম্পন হচ্ছে সেসব টের পাচ্ছে ধূসর ভাই। ধূসর বলল, ওর তাহলে। পিউ ভুলে বসলো লজ্জায়, খেই হারানো বিনিষ্টের ন্যায় আঁকড়ে উঠল। না উঠলে হয় না। ধূসর কপালে ভাঁজ ফেলে বলল, থাপ্পড় খাবি? সম্পিত ফিরল পিউর। নিজের কথা খেয়াল পড়তেই নির্বোধ বনে চাইল। লজ্জা হাঁসফাঁস করে উঠে দাঁড়ায় তৎপর। ধূসর উঠল, ঠিকঠাক করল টি শার্ট। পিউরে কুণ্ঠায় মরি মরি দশা। দ্বিতীয়বার ধূসরের দিকে তাকানোর স্পর্ধটুকু হয় না, বরং নিজের মোটা মাথাটা ঢুকতে চাইল দেওয়ালে। কি বেহাইয়ার মতো একটা কথা বলল কেবল। কি ভাবলেন ধূসর ভাই? একটু সাবধানে চলতে পারিস না? এক্ষুনি একটা অঘটন ঘটে। কি হতো? অঘটন তো ঘটতেই গিয়েছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন আর হয় বলুন তো? হাঁ করে তাকিয়ে আছিস কেন? পিউ নড়ে ওঠে, মেরুদণ্ড সোজা করে চোখ নামায়। ধূসর আরেক দিকে চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলে। বলো, তোকে বলেছিলাম খেয়ে রুম আসতে, না খেয়ে এলি কেন? পিউ মিউ এলো আরও। কি উত্তর দেবে এখন? আপনার শোকে স্তব্ধ হয়ে খাবার নামেনি, গলা দিয়ে বলবে এটা? আরেকটা স্যাঁচড়ামো হবে তারপর। আস্তে করে বলো, খেতে ইচ্ছে করেনি। ধূসর ফোঁস করে শ্বাস জানল, গিয়ে বসলো বিছানায়। সামনের জায়গায় দেখিয়ে বলো, এখানে বস। পিউ গুটি গুটি পায়ে গিয়ে বসলো সেখানে। ধূসর প্লেটের দিকে চাইল, অমনভাবে কিছুক্ষণ থম মেরে থাকলো, যেই ভাবনা গভীর কিছু। তারপর হুট করে ভাত ভরা প্লেট পিউর দিকে ঠেলে দিয়ে বলো, খেয়ে নে। মেয়েটা অতি আগ্রহ সমেত চেয়েছিল এতক্ষণ। এক অলিক আশায় বুক বাঁধল। ধূসরবাই হয়তো খাবার মুখে তুলে দিবে, খাইয়ে দিবে সযত্নে, কিন্তু একেবারে এমন কিচ্ছুটি হলো না। দেখে ঝরঝরে কাচের ন্যায় মনটা ভেঙে পড়ল তার। চকচকে চেহারা ঝুপ করে কালো হলো, পরে খাবো। ধূসর চোখ পাকালো এক্ষুনি। পিউরের অল্প বিস্তার জেদটা টিকল না। ধূসর নিজ উদ্যোগে তার হাত টেনে নেয়, গ্লাস থেকে পানি ঢেলে ধুয়ে নেয়। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে নিল। যদি খাইয়ে না দেবে তাহলে ঠং করে খাবার আনার মানে কি? তীব্র অনীহা নিয়ে খাবার চিবোতে চিবোতে ধূসরের দিকে তাকায় পিউ। আচমকা নেত্রপলক কেঁপে ওঠে, সতর্ক হয়। ধূসর যেই চট করে দৃষ্টি ফেলা সে চাইতে পিউ সন্দেহ হলো, উনি কি এতক্ষণে আমাকে দেখছিলেন? ধূসর পকেট থেকে ফোন বের করলো। পাশ থেকে কেউ গিয়ে চেয়ারে বসলো। পিউ খেতে খেতে একধানে চেয়ে থাকলো তার সুতনু মুখের দিকে। ওদের পরিবারের সবাই সুদর্শন বলতে সাদিফ কে গনি, ফর্সা, গোলগাল, স্বাস্থ্য উন্নত, কিন্তু পিউ তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুশোভিত পুরুষটি হলো ধূসর ভাই। মানুষটার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সবটা মন কাড়া।
পিউর কাছে ধূসর ভাই মানে আস্ত একটা ডেইরি মিল্ক। 3 বছর ধরে এক অদ্ভুত রোগে ধরেছে ওকে। ধূসর বকলে ধমকালো কেমন গায়ে লাগে না, মনে হয় যেন ভালোবেসে ধমকা দিল সে। না, এভাবে চলতে বেশি দিন বাঁচবে না ও। এই নিষ্ঠুর ধূসরের প্রেমে শহীদ হবে নিশ্চয়। পিউ খেয়ে দিয়ে প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো, নর্মস্বরে জানালো খাওয়া শেষ। ধূসর বৃদ্ধাঙ্গুলি ফোনে স্ক্রিনে ব্যস্ত, না চেয়ে বলল, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম, তাই বলে ভাবিস না আমি বলবো যে মেরে ভুল করেছি। পরের বার যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। শান্ত অথচ কড়া কণ্ঠ, তাও পিউর ভিতরটা ছেয়ে গেল অদৃশ্য এক তুলতুলে ভালো লাগা। একটুখানি যাচাই আশায় বলল, কিন্তু আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেন না ধূসর ভাই। এতগুলা ভাই বোনের মধ্যে কি আমাকেই খুঁজে পেলেন? বিরক্তি টেনে পিউ অপেক্ষা করলো, খুব করে চাইল ধূসর একবার বলুক হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি আর কাউকে নয়। বিধিমান এবারও তাকে আহত করে দিয়ে ধূসর উত্তর এলো, হ্যাঁ তোর মতো তো বাকিরা বাদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাকামো এই বাড়ি কোনো ছেলেমেয়েরাই করেনি। বয়স 17 অথচ প্রেম ভালোবাসা বোঝে, ইস্ত্রে পাকা একটা। পিউ ঠোঁট উল্টালো, দীর্ঘশ্বাস ফেলো। প্রত্যেকবার ভাবে এক হয় আর এক। ধূসর ভাই এমন এমন চমক দেওয়ার কাজ করে যা তার আশা ভরসা ধূলিশ্বাস করতে যথেষ্ট। ধূসর উঠে এলো, টেবিলের ড্রয়ার খুলে ওষুধের বক্স বের করলো, খুঁজে খুঁজে একটা পাতা তুলে ওষুধ ছিল সেখান হতে। গ্লাসে পানি আর সেটা পিউর হাতে মুঠোয় দিয়ে বলো, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা, সকাল হতে হতে ব্যথা সেরে যাবে। চরক কাটার ন্যায় চাইল পিউ। একবার ওষুধ দেখলো, আরেকবার ধূসরকে। এতক্ষণ ভাবনার এতটা মজে ছিল যে খেয়ালই করেনি। এর মানে ধূসরভাই ঠিক বুঝেছেন, সে ব্যথা পেয়েছিল তখন। প্রকাণ্ড বৃষ্টি তো হয় পিউ। ধূসর বেরিয়ে গেল ঘর থেকে। সেই দিন যে এত সময় সাদা কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলসে উঠল ওর। কোথাও গিয়ে সে পুরানো প্রত্যাশা নড়ে উঠল ফের। ভাবল, আমি না বলতেই যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটা তো বোঝার কথা। সে রাতটা পিউর ভালো কাটার কথা ছিল, অথচ কাটেনি। ধূসর ভাই নিয়ে যাওয়া ছোট্ট একখানা আশা আলো ঝলসে গেছে ওর। রাতের ঘুম ছটপট করতে করতে শেষ রাতে ঘুম হলে একদম উঠল বেলা করে, ঠিক কলেজে যাওয়ার আগে আগে। কারণ এই বাড়ির নিয়ম আছে, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যাবে না। আর এই নিয়ম সং আজমাত শিকদার এর তৈরি, যিনি এই বাড়ি ঘোষিত কর্তা। অথচ ওই মানুষটির সঙ্গে ধূসর অদৃশ্য অবাধ প্রতিযোগিতা। প্রত্যেকে যেখানে লোকটার ভয়ে তটস্থ থাকেন, ধূসর সেখানে গা ভাসানোর ছেলে। আমজাদের ধমক, চোখ রাঙানো, সবেতে নিরুৎসাহিত, নিরুদ্বেগ। আমজাদ শিকদারের দুরন্ত অপছন্দের পেশা হলো রাজনীতি, আর ধূসর এর রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক এই কারণে ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, ফেরানো আর গেল না। তবে একটা কথা সত্যি, ধূসর এই নির্বাক ভাবনাভঙ্গিটা এক পলকেই ফুরুত করে উড়ে দিল পিউরে। ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয় নিচে নামা পিউর। বাড়ির সবাই তখন নাস্তার টেবিল ভিড়ে। অবশ্যই কর্তারা নেই, তারা কাকভোরে প্রস্থান নেয় অফিসের উদ্দেশ্যে। পিউ শুক্রবার ছাড়া কবে বাবার সাথে সকালে নাস্তা খেয়েছে মনে পড়ে না। পিউ চেয়ারে বসে আশেপাশে চাইল, ধূসরবাই কোথায়? এক্ষুনি হাজির হলে সে। নিদ্রিতভাবে চেয়ারে তখনও কি কিউট লাগছে। পিউ ইচ্ছে করছে গিয়ে গালটা টিপে দিতে। কী রে পিউ, কাল রাতে কি হয়েছে তোর? পিউর মনোযোগ ঘুরে গেল, সুমনার দিকে চেয়ে বলল, কই কি হবে? জবা বলেন, কিছু না হলে খেতে এলি না কেন? কতজন ডাকলো, কতবার উঠলি না? সাদিপের ছোট ভাই রাফি, বয়স 10-এর কোঠায়।
সে দাঁত কেলিয়ে বলল, পিউ পু মনে হয় ছ্যাঁকা খেয়েছে। পিউ পানি খাচ্ছিল। অবোধ বালকের মুখে কথাটা শুনে সদ্য গেলা জল বেরিয়ে এলো বাইরে। প্রত্যেকে অবাক চোখে চাইল দিকে। খুব খুব করে কেসে উঠল পিউ। জবা বেগম ধমকে বললে, চুপ, কোথাও শিখেছিলি এসব কথা? রাদীপ কাচুমাচু করে বলল, টিভিতে দেখেছিলাম নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। সাবিত রেগে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। রাদীপ কিছু বলল, হাঁ করল। জবা পথিমধ্যেই বললেন, আর কোনো কথা নেই? প্লেটে খাবার তো এক ফোঁটা নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী মুখ করে চুপ করল ছেলেটা। সে তখনও বোঝেনি এক ঘরে মুরব্বির সামনে কী বলে বসবে। এদিকে পিউ তাকিয়ে আছে সামনে বসা ধূসরের দিকে, যার ইহজগতে কোনো কিছুই আগ্রহ দেখা যাচ্ছে না। এক মনে খাচ্ছে শুধু, একটা কথা অবধি বের হচ্ছে না মুখ দিয়ে। রুবাইয়াদা তখন থেকে জিজ্ঞেস করছেন, একটু ভাজি দে, একটু জুস দে। সে শুধু মাথা দোলাচ্ছে দুদিকে। পুষ্প ব্যস্ত ভঙ্গিতে এসে বসলো ওর পাশের চেয়ারে। খানিক উঁচু কণ্ঠে বলল, আম্মু, আমাকে এক কাপ চা দাও। রান্নাঘর থেকে উত্তর পাঠালো মিনা, সময় লাগবে, বস। রুবাইয়াদা জিজ্ঞেস করলো, শুধু চা খাবি কেন পুষ্প? নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো না, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, আমাদের তো কিছু বলিসনি। সামান্য ব্যাপার তো, তাই। তোর পড়াশোনার কি খবর পুষ্প? এই এতক্ষণে কথা বলো ধূসর। এতেই যেন পিউর অনুমনে ছেয়ে গেল ক্ষোভে। এই যে সে মানুষটা এত সময় ধরে বসে আছে ওর সামনে, কই ওকে তো কিছু জিজ্ঞেস করলো না। পড়াশোনা তো সেও করে, তাই না? হঠাৎ প্রশ্ন পুষ্প ঘাবড়ালো খানিক, তাও হেসে বলো, এই তো ভালোই। ভাইয়া, তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়? কাল বাড়ি ফিরলি 4টায়। কোথায় গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি শতব্যস্ত আশ্রে পড়ল পুষ্পতে। ভবরে গেল মেয়েটা, কি বলবে বুঝে না পাওয়ার মতো অবস্থা হলো মুখের। মিনমিনিয়ে বলো, রাস্তায় জ্যাম ছিল। রাস্তার জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। ধূসর মুখ মুছতে মুছতে উঠে গেল। তার খাওয়া শেষ, তবে সঙ্গে সঙ্গে পুষ্প পিঠে ধুম করে চর বসালেন মিনা। ধূসরের কথাগুলো শুনে রান্নাঘরে সব কাজ ফেলে এসেছেন তিনি। হঠাৎ হামলা ব্যথা মুচকে উঠে পুষ্প, চাইল কাঁদো কাঁদো চোখে। তিনি খেকিয়ে বলেন, এই তো এক্সট্রা ক্লাস, আসুন তোর বাপ। ক্লাস শেষে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো বার করবে। মিনা তপ্ত দৃষ্টি থেকে রুবাইয়াদাকে আড়াল করে বলল, থাক থাক আপা, ছোট মানুষ, ব্যাপারগুলো বাকি সবার মাথায় ওর দিয়ে যায়। ছেলে আসামি বানিয়ে রেখে গেছে, আর মা উকিল হয়ে বাঁচাতে আসছে। পিউ হাসলো, ভাবলো না আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে এইভাবেই মিটমাট করিয়ে দেবে নিশ্চয়। আপু ছল ছল চোখে মাথা নোয়ালো। পিউর মায়া হলো ভারী। ধূসর ভাইটা এমন করে কেন? নিজে তো একটা পান্তা ভাত, বাকিরা কি একটু ঘুরবে না? ঠিক এই কারণে মানুষটাকে সবাই সমঝে চলে। চোখ দুটো যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিকে থাকে কেউ জানে না। এই যে পুষ্পটা ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেখানে চোখ পড়ল তার। পিউ কলেজের ব্যাগ পিঠে চড়িয়ে উঠতে যেতেই, সাফিত বলো, পিউ দাঁড়া, আমি যাব। আপনার অফিস তো উল্টো দিকে। ভাইয়া? সাদিক দাঁড়াতে দাঁড়াতে বলল, সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তায় জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দিই। পিউ খুশি হয়ে গেল। সাদিফের সাথে যাওয়া মানে বাইক, ফুরফুরে হাওয়া, গা মাখানো গাড়িতে চড়তে একটু ভালো লাগে না ওর? ভালোই হবে। পার্কিং হল থেকে সাইফ বাইকে বের করে গেটে আনলো। পিউর কাজ ছুঁয়ে উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ি থেকে বাইক পছন্দ। গাড়ি চারপাশ আটকায় তো দম বন্ধ লাগে।
সাদিপ হাসল, বলল অফিসের রাস্তাটা ওদিকে হলে তোকে রোজ আমি পৌঁছে দিতে পারতাম। পিউ মাথা দোলালো। সাইব বাইক স্টার্ট দেয়। আচমকা পিউ চোখ পড়ল দোতলায় ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে, চোখ এদিকে ওদের ওপর। সাদিপ বাইক ছুটে গেট পার হলো, তখনই পিউ চেয়ে রইল ওর দিকে। এত দূরত্ব যে ধূসরের নিরেট কটমট চিবুকে স্পষ্ট বুঝল সে। প্রশ্ন জাগলো, ধূসর ভাই কি রাগ করলেন বা হিংসে?